ছাত্র জনতার আকাঙ্ক্ষার দেশ গড়ার সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না। শঙ্কা ডক্টর ইউনূসের, স্বপ্ন পূরণের আগে শিক্ষার্থীদের দমে না যাওয়ার আহ্বান। ভারত বাংলাদেশ যুদ্ধ পরিস্থিতি হয়নি বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। জানালেন, শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে জানতে চাওয়া হবে। দেশি বিদেশি সব ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিয়ে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারের আহ্বান তারেক রহমানের। ফেসিবাদী ব্যবস্থার বিলোপার নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যয়। জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ। ছাত্র জনতা হত্যাযজ্ঞে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি। দেশের 10টি ব্যাংক প্রায় দেউলিয়া, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এগুলোকে ঘুরে দাঁড়াতে সব রকম সহায়তার আশ্বাস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বপ্ন পূরণের আগেই দমে না যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না। স্মরণ করিয়ে দেন, পরাজিত শক্তি চুপচাপ বসে থাকবে না, চেষ্টার ত্রুটি রাখবে না। ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তাইমুর রশিদের রিপোর্ট। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র সংগঠক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় নতুন বাংলাদেশে তাদের স্বপ্নের কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। বলেন, শোষণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার এখনই সময়। যারা পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি করে ফেলতেছে তাদেরকে যাতে দেশে এনে দেশের পলিসি মেকিং এবং দেশের কাজে তাদের মেধার যাতে মূল্যায়ন হয়। মব জাস্টিস নিয়ন্ত্রণ না করা গেলে এটি যদি সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং এই কোনো কুচক্রী মহল কিন্তু আমাদের এই দুরবস্থার সুযোগ নিয়ে তারা অবশ্যই আমাদের ভেতরে প্রবেশ করে আমাদের এই ঐক্য নষ্ট করার চেষ্টা করবে। কোনো ট্যাগধারী ছাত্র এবং শিক্ষককে আমরা ক্যাম্পাসে দেখতে চাই না। ভোটাধিকার আমরা হারিয়েছি, সেটা যেন নিশ্চিত করা হয়। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার, সেটাকে বন্ধ করতে হবে। বাংলাদেশের তরুণ সমাজ এবং ছাত্রদেরকে এই মহান ঐতিহাসিক দায়িত্ব পালনে উপযুক্ত করে গড়ে তুলতে সকল প্রকার সহায়তা করবেন। চিকিৎসা সুরক্ষা আইন নামে একটা আইন প্রণয়ন করা হোক। ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহত শিক্ষার্থীদের কথা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হতাহত ব্যক্তিদের বিষয়ে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। স্মরণ করিয়ে দেন 15 বছরের অপশাসনের কথাও। বহু লোক বসে আছে যারা এই দুঃস্বপ্ন থেকে আমরা জেগে ওঠার কারণে তারা দিশেহারা হয়ে গেছে। একদিন চুপচাপ শুয়ে শুয়ে দুঃস্বপ্নের মধ্যে এরা ছিল, দুঃস্বপ্ন দেখছিল। আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম, হঠাৎ করে গোলমাল হয়ে গেল। তারা কি চুপচাপ বসে থাকবে? মোটেই না। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়, তারা শান্তমতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে। তারা চেষ্টার ত্রুটি করবে না। কাজে যে কাজ শুরু করেছো, এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। নতুন বাংলাদেশ গড়ার যে কাজ শুরু হয়েছে তাতে অটল থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বপ্নের দেশ গড়তে একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি। যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দেবে, এই সুযোগ যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। কাজে এইটা যেন শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। যেহেতু তরুণরা এটার হাল ধরেছে, এই কারণেই এটা ভিন্ন, এই কারণে এটা ইউনিক, অনন্য। এই অনন্য একটা দেশ আমরা তৈরি করতে চাই। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, দেশকে এগিয়ে নিতে সংস্কার প্রয়োজন। আলোচনা চলছে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়েও। ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে কোন ফরম্যাটে রাজনীতি হবে, এটা নিয়ে মূলত এক ধরনের ডিবেট অ্যান্ড ডায়ালগ কিন্তু সব জায়গায় চলতেছে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত সপ্তাহে আমি যদি ভুল না বলি একটা আলোচনার আয়োজন হয়েছে এবং অন্যান্য জায়গায় আলোচনা হচ্ছে। আমরা চাই যে সমাজের বিভিন্ন অংশের ভিতরে ক্যাম্পাসের বাইরে এই আলোচনাগুলো হোক এবং এই ডিবেট অ্যান্ড ডায়ালগের ভিতর দিয়ে যে একটা কনসেনসাস ক্রিয়েটেড হবে, ওইটার ভিত্তিতেই তখন সরকার তার অবস্থান ব্যক্ত করবে। ভারতের সাথে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সুসম্পর্ক গড়ে তোলার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। ভারত প্রশ্নে স্যার বারবার বলেছেন যে ভারতের সাথে আমাদের তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।
অভ্যুত্থানের পর শপথ নিয়ে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এগিয়ে চলার 1 মাস আজ। নিয়মিত সাধারণ মানুষের সমর্থন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও আন্তর্জাতিক সমর্থন রয়েছে সরকারের। প্রতি বিপ্লবের আশঙ্কা নিয়ে খুব সতর্কতার সাথে দেশ পরিচালনা করতে হচ্ছে এই সরকারকে। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিতে সেদিন বঙ্গভবনে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ঘোষণা করা হয়, তখন দরবার হলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ সমাজের নানা পেশার মানুষের ছিল স্বতঃস্ফূর্ততা। এমন সমর্থন নিয়ে শপথ মঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনূসের যাত্রা পাকাপোক্ত করে তোলে। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে দায়িত্ব গ্রহণ করে অন্য উপদেষ্টাদের মন্ত্রণালয় বন্টনের পর দেশবাসীর সহযোগিতা চান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। ছাত্র জনতার অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। শপথ নেওয়ার রাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান। সাথে যুক্ত করেন সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও তাদের নিরাপত্তা ইস্যুটি। এর আগেও পরে সেদেশের কিছু মিডিয়ার লাগাতার অপপ্রচারের মধ্যে একাধিকবার সংখ্যালঘু ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপ দিতে থাকে নরেন্দ্র মোদী সরকার। বাংলাদেশ মে जो कुछ भी हुआ है उसको लेकर যদিও এর মধ্যে বাংলাদেশের গণমাধ্যম অনুসন্ধান করে উদ্ঘাটন করে সংখ্যালঘু নির্যাতন ও মন্দিরে হামলার যেই ঘটনা হাসিনা সরকার পতনের পর ইস্যু করা হয়, তার বেশিরভাগই সম্পূর্ণ মিথ্যা। আমি একটা মহিলা মানুষ, আমি হিন্দু না, হিন্দু কিন্তু আমি ওর কথা অবশ্যই কমু। যে একটা ভিডিও ছাড়ছে পুরো নেট দুনিয়া তামা বানা হলাইছে, মিথ্যা একটা ভিডিও। আপনি যান, যা দেখবেন ওর মন্দিরে একটা কিচ্ছু নষ্ট হয় নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা বড় চ্যালেঞ্জ থাকলেও এখনো পুরোপুরি কাজ শুরু করেনি পুলিশ সদস্যরা। এরই মধ্যে আনসার সদস্যদের একটি অংশ রাষ্ট্রের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয় ঘেরাও করে ভিতরেও প্রবেশ করে। যদিও অল্প সময়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ভবিষ্যতে এমন ষড়যন্ত্রের বিষয়ে কঠোর বার্তা দেয় সরকার। হঠাৎ বন্যায় দেশের 11টি জেলা প্লাবিত হওয়ায় সাময়িক চাপে পড়ে অন্তর্বর্তীকালীন সরকার। যদিও এই বন্যার জন্য ভারতের দায় আছে বলে মনে করা হয়। দেশবাসীর সহায়তায় সমন্বিত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে এখন অনেকটাই নিয়ন্ত্রণে বন্যার প্রভাব। দেশের সংকটকালে এর মধ্যে 25 আগস্ট জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক বিষয়ের সমাধানে দলগুলোর উপরই দায়িত্ব দেন। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আর্থিক খাতের সংস্কারের অংশ হিসেবে 10 ব্যাংক ও 1 আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়। আলোচিত ব্যবসায়ী ও সাবেক সরকারি কর্মকর্তাদের দুর্নীতির তদন্ত চলছে। আর প্রশাসনের রদবদলের অংশ হিসেবে 25 ডিসিকে প্রত্যাহার, বিভিন্ন পদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ও নতুন নিয়োগ দেয়া হয়। এছাড়া 19 আগস্ট স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। 1 মাসের কার্যক্রমে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও পুলিশ কর্মকর্তা সহ অন্তত 24 জন গ্রেপ্তার হয়েছেন। অস্ত্র উদ্ধারে 4 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বিশেষ অভিযান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়া হয় শুরুর দিকে, আর মাসের শেষের দিকে কয়েকজন তালিকাভুক্ত সন্ত্রাসীর মুক্তির ঘটনাও আলোচনার জন্ম দেয়। ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় জাতিসংঘের মাধ্যমে তদন্তের প্রাথমিক কাজ শুরু হয়েছে, আর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারেও কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রতিবিপ্লবের আশঙ্কা মাথায় রেখেও সরকারের জন্য স্বস্তির বিষয় হলো পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দল আওয়ামী লীগের কোনো তৎপরতা নেই দেশে, আর অন্য সব রাজনৈতিক দল সরাসরি সহযোগিতা অব্যাহত রাখছে অন্তর্বর্তীকালীন সরকারকে। ছাত্র জনতা বিপ্লবের পরে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা ভালোই করছেন,
এবং খুব দ্রুত সময়ের মধ্যেই তারা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছে এবং করেছেন অনেকদিন। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকারের বক্তব্য ভালোভাবে নেয়নি ভারত। শনিবার কয়েকটি সূত্রের বরাতে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এমনটি জানায়। এর আগে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সীমান্ত হত্যা, তিস্তার পানি বণ্টন ও শেখ হাসিনা সহ নানা ইস্যুতে কথা বলেন। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অন্য দলগুলোকে ইসলামপন্থী হিসাবে তুলে ধরার জন্য ভারতের সমালোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার প্রধানের এমন গঠনমূলক আলোচনা ভারত পছন্দ করেনি। ফলে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার কোনো দ্বিপক্ষীয় বৈঠক নাও হতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হবে এমন পরিস্থিতি এখনো তৈরি হয়নি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে উদ্বেগের চেয়ে বেশি অবাক হয়েছেন বলে জানান তিনি। শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে সেটা জানতে চাওয়া হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল হামাস যুদ্ধ সহ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। এমনকি বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণের জন্য সামরিক কর্মকর্তাদের নির্দেশ দেন। এ নিয়ে বাংলাদেশের অবস্থান কি তা জানতে চাওয়া হয় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ভারতের এমন বক্তব্যে অবাক সরকার, বিষয়টি জানার চেষ্টা করা হবে বলে জানান তিনি। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এই ধরনের কথা কেন বললেন। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। আর উনি যেভাবে বলেছেন এটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা, কারণ ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক। আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি কোনো নিজার্ক রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখব যে উনি কেন এরকম কথা বলেছেন। ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক আশ্রয় স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখব। আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, যারা আশ্রয় দেওয়ার পরামর্শ দিচ্ছে তারাই বরং রোহিঙ্গাদের নিজ দেশে নিয়ে যাক। একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশি বিদেশি সব ষড়যন্ত্রের বিষ-দাঁত ভেঙে দিয়ে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার হোক আজকের অঙ্গীকার। ষড়যন্ত্রকারীরা চায় না এদেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক। বিকেলে সাতক্ষীরার কলারোয়া ফুটবল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় ভার্চুয়ালি প্রধান অতিথির ভাষণে তিনি এই কথা বলেন। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের দীর্ঘ 17 বছর পর সাতক্ষীরায় বিএনপি এই বিশাল সমাবেশ করে। জনসভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন, দীর্ঘ 1.5 দশক ধরে বিএনপি ও বিরোধী দলীয় নেতাদের উপর পতিত সরকার অকথ্য নির্যাতন করেছে, কিন্তু জনতার দুর্বার আন্দোলনে সেই সরকার প্রধান দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি। এই দেশের মানুষই 1971 সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এই দেশের মানুষ 90-এ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এই দেশের জনতা, এই দেশের জনগণই আবারও 2024 সালে পৃথিবীর অন্যতম স্বৈরাচারের পতন ঘটিয়েছে। শুধু পতনই ঘটায়নি, স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, আজ এটি হচ্ছে জনগণের সময়। এখন এটি বাংলাদেশের জনগণের দেশ। কাজে আজকে জনগণকে সচেতন হতে হবে, জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। যদি
যে সম্ভাবনার কথা আপনাদের সামনে আমি বলেছি, এই রকম সম্ভাবনা আমি বলেছি বাংলাদেশের প্রতিটি জেলা, প্রতিটি অঞ্চলে আছে। আমরা যদি এই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারি, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন অবশ্যই করা সম্ভব। আমাদেরকে সজাগ থাকতে হবে। যে ষড়যন্ত্র দেশের ভেতরে ছিল, যে ষড়যন্ত্র দেশের বাইরে ছিল, তাদের সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। তারা কোনোভাবেই চায় না এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাক। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সদ্য কারামুক্ত সাতক্ষীরা 1 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সভায় সভাপতিত্ব করেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন ও ড্যাব নেতা ডাক্তার শহীদুল আলম সহ জেলা উপজেলা পর্যায়ের নেতারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভশির। ইরান মনে করছে বিগত দিনে বাংলাদেশের সাথে কাজের সুযোগ কম হয়েছে, সামনের দিনগুলোতে কাজের সুযোগ বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। রবিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলটির আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠক পরবর্তী গুলশান কার্যালয় সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দুদেশের মধ্যে আগামী দিনে কিভাবে সম্পর্ক এগিয়ে নেওয়া যাওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। বাণিজ্যের সম্প্রসারণের বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তেল পরিশোধন সহ এই খাতে বাংলাদেশ সরকার কিছু করতে চাইলে ইরান সহযোগিতা করবে। আমির খসরু জানান, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে নতুন যুগের যে সূচনা হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইরান। নিজস্ব ক্যাপাসিটি তারা অনেক বাড়িয়েছে, তো সেখানে ইয়াং জেনারেশনের জন্য সুযোগ আছে দুই দেশের কাজ করার জন্য। যে টেকনোলজির ক্ষেত্রে তারা যে যতটুকু এগিয়েছে আইটির ব্যাপারে এবং অন্য মেধাভিত্তিক যে বিষয়গুলো আছে, তারা মনে করছে আমাদের সাথে কাজ করে দুই দেশের। ইরানের একটা বড় সম্ভাবনা আছে, তারা অনেক ভালো করেছে, অনেক উন্নতি করেছে, সেখানে বাংলাদেশের সাথে তারা একযোগে কাজ করতে চায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা দেশ ধ্বংস করেছে তাদের পরাজিত করতে হলে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে। তরুণদের প্রত্যাশা যারা বুঝবে না তাদের আগামী রাজনীতিতে জায়গা হবে না। অন্তর্বর্তী সরকারের 1 মাস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করে এবি পার্টি। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমানে জাতীয় ঐক্যের বিকল্প নেই। জাতীয় ঐক্যের পারবে আওয়ামী লীগ সরকারের করা ধ্বংসযজ্ঞ থেকে দেশকে নতুন করে সাজাতে। দেশের জনগণই ঠিক করবে বাংলাদেশ কোন দিকে যাবে। অন্তর্বর্তী সরকারকে রাজনীতিবিদদের ও মানুষের চাওয়া নিয়ে ভাবতে হবে। নতুন বাংলাদেশে মানুষ পরিপূর্ণভাবে তার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল অধিকার চায়। বিএনপির এই নেতা আরও বলেন, দেশের জনগণই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে চলবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে নতুন প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটির নেতারা চান ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন। ছাত্র জনতা হত্যাযজ্ঞে জড়িতদের বিচার নিশ্চিতের দাবিও তাদের। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। 5 আগস্টের বিপ্লবে শেখ হাসিনার পলায়নের পর দেশের রাজনীতিতে চলছে নানা মেরুকরণ। সবশেষ কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশও এই মেরুকরণের একটি। এ নিয়ে গণমাধ্যম কর্মীদের নানা কৌতূহল, কারা থাকছেন নতুন এই সংগঠনটির নেতৃত্বে। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাসির উদ্দিনকে আহ্বায়ক এবং ডাকসুর সাবেক নেতা আক্তার হোসেনকে সদস্য সচিব করে ঘোষণা করা হয় 55 সদস্যের কমিটি। গণহত্যাকারীরা তাদেরকে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমরা চাই বাংলাদেশকে, এ রাষ্ট্রকে পুনর্গঠন করতে। আমরা চাই জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণ করতে। আমরা তরুণ প্রজন্ম এবং ছাত্রদের মধ্যে যে একটি ঐক্যবদ্ধ শক্তি রয়েছে, সেই ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে আমাদের রাষ্ট্রের যে পুনর্গঠন রয়েছে সেটাতে আমরা আমাদের বিনিয়োগ করব। এই তরুণ প্রজন্ম যে যেখানে আছেন, গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে এবং যে চেতনা রয়েছে, সেটাকে আমরা একসাথে সবাইকে সুসংহত করে আমরা আমাদের প্রতিরোধগুলো গড়ে তুলব। যে প্রতিরোধের মাধ্যমে আমরা দেশি বিদেশি যে সব চক্রান্তগুলো এখনো চলমান, সেই চক্রান্তগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি থাকবে।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্গঠন জনস্বার্থের প্রতি সংবেদনশীল নীতি নির্ধারণ, অভ্যুত্থানের সংহতি ও প্রতিরোধের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সংগঠনটির নেতাদের। বাংলাদেশের জনগণ 47 সালের পাকিস্তান আন্দোলন, 71 সালের মহান মুক্তিযুদ্ধ এবং এবারকার ছাত্র জনতার অভ্যুত্থানের ভেতর দিয়ে নিজেদের আকাঙ্ক্ষা বারবার ব্যক্ত করেছে। 90-এর গণ আন্দোলনও জনগণকে দীর্ঘমেয়াদে কোনো ফলপ্রসূ সমাধান ও বন্দোবস্ত জাতির সামনে হাজির করতে পারেনি। কিন্তু পূর্বেকার লড়াইগুলোর অভিজ্ঞতা আমাদের বলে, যখনই মুক্তিকামী জনতা কোনো একজন ব্যক্তি বা সমষ্টিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে, তখনই জনগণের প্রতি দায়িত্বশীলতা ও জবাবদিহিতার ঘাটতি দেখা যায়। ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার গঠিত হলেও পূর্বেকার ফ্যাসিবাদী ব্যবস্থা এখনও জনগণের সাফল্যের প্রতিদ্বন্দ্বী রূপে সক্রিয়। অচিরেই জেলা উপজেলায় এলাকাভিত্তিক আলোচনা ও মতবিনিময় সভা করার কথা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যোগদানের পর সাংবাদিকদের এমন মন্তব্য করেন তিনি। বলেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই গ্রেফতার চাইবে প্রসিকিউশন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, জুলাই অগাস্ট গণহত্যার আলামত নষ্ট হওয়ার আগেই দ্রুত সময়ের মধ্যে সেগুলো সংগ্রহ করা প্রধান চ্যালেঞ্জ। শিগগিরই বাংলাদেশ সারা দেশ থেকে আলামত সংগ্রহের কাজ শুরু করবে প্রসিকিউশন। শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং 4 প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে, যেহেতু এই ঘটনাগুলো খুবই তাজা, এই এভিডেন্সগুলো যারা পারপিট্রেটার্স আছেন, যারা আসামি হবেন এই মামলাগুলোতে, তারা কিন্তু এখনও বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছেন, অনেকে দায়িত্বেও আছেন। তারা এই আলামতগুলো ধ্বংস করার চেষ্টা করবেন। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই হত্যাকাণ্ড, গণহত্যার যে আলামত আছে এগুলোকে সংরক্ষণ করা, দ্রুততম সময়ের মধ্যে এগুলোকে সংগ্রহ করে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার হাতে নিয়ে আসা, যাতে করে ন্যায় বিচারের ক্ষেত্রে এই আলামতগুলোকে আমরা আদালতের সামনে উপস্থাপন করতে পারি। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, পাচার হওয়া টাকা ফেরত আনার কাজ চলছে। টাকা ফেরত আনা শুরু হলেই ইতিবাচক মনোভাব তৈরি হবে। কতদিনের মধ্যে টাকা ফেরত আনা যাবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, বছরের পর বছর লাগবে না, কয়েক মাসের মধ্যেই দৃশ্যমান হবে। সচিবালয়ে আজ এসব কথা বলেন উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। বাণিজ্য উপদেষ্টা বলেন, চলতি 2024-25 অর্থ বছরে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা 12.40% ধরা হয়েছে। এখন অবস্থার প্রেক্ষিতটা পরিবর্তন হয়েছে। এই কারণে এবার রপ্তানি আয় আগের চেয়ে কমবে না, বরং বেশি হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রও সব দিক থেকেই ইতিবাচক দৃষ্টি রাখবে। এনবিআরের সংস্কারের জন্য দ্রুতই টাস্কফোর্স করার কথা জানান তিনি। আরও বলেন, বাজার ব্যবস্থাপনায় নানা বাধা ও চাঁদাবাজি কমাতে চেষ্টা করা হচ্ছে। প্রতিফলন হতে কিছুটা সময় লাগবে। ধীরে ধীরে পণ্যের দাম কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ফর্মালি টাস্ক ফোর্স একটা হবে টাকা ফিরে আনার জন্য, আর বাকি ব্যাংকিং সেক্টর একটা টাস্ক ফোর্স করবে ওই দুটো। আর এনবিআর এর সংস্কারের ব্যাপারে তো আমরা একটা ইমিডিয়েটলি আমরা একটা টাস্ক ফোর্স করবো। আমরা বিশেষজ্ঞ লোক, আমাদের বাঙালির অনেক বিশেষজ্ঞ আছে, প্রয়োজন হলে বাইরে যদি কোনো বিশেষজ্ঞরা অফার করেছে আমরা বিবেচনা করতে পারি। রিকভারিটা খুব কঠিন ব্যাপার, সোজা না। বা টাকা চলে গেলে, এটা মার করতে 16 বছর লেগেছিল টাকা আনতে, জানেন। এখন 16 বছর লাগার কথা না, কারণ অনেক আইন হয়েছে, এখন অনেক তাড়াতাড়ি হবে এবং আমরা আশা করি একদম ওই যে দৃশ্যমান হবে কিছুদিনের মধ্যে। সেটা আমি যে হিসাবটা হয়, প্রজেকশনটা। দেশের 10টি ব্যাংক দেউলিয়া হয়ে আছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এই ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে সহায়তা দেওয়া হবে। কোনো ব্যাংক দেউলিয়া হলে গ্রাহকরা যেন টাকা ফেরত পান, সেজন্য আমানতের বীমা দ্বিগুণ বাড়িয়ে 2 লাখ টাকা করার কথাও জানান গভর্নর। চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী এস আলমের সম্পত্তি কেনার ব্যাপারে সতর্ক করেন তিনি। রিপোর্ট জিয়াউল হক সবুজের। গেল কয়েক বছর ধরেই আলোচনায় দেশের ব্যাংকিং খাত। ঋণ জালিয়াতি, অর্থ লুট ও দখলদারিত্বের কারণে কয়েকটি ব্যাংকের আর্থিক অবস্থা খুবই নাজুক হওয়ায় ফেরত দিতে পারছে না গ্রাহকদের জমানো টাকা। এই পরিস্থিতিতে রবিবার সংবাদ সম্মেলন করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর।
গভর্নর জানান, বিশেষ ধার হিসাবে টাকা ছাপিয়ে এক্সিম ব্যাংকে যেভাবে 1000 কোটি টাকা দেয়া হয়েছে সেভাবে আর কাউকে সহযোগিতা করা হবে না। তবে সামর্থ্য কম থাকলেও নতুন করে আর কোনো ব্যাংক দেউলিয়া হওয়ার সম্ভাবনা নেই বলে জানান তিনি। আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, কিন্তু অন্যদিকে আবার এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব। এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব। 10টা ব্যাংকের মতো 9টা ব্যাংকের সেটা ইস্যু না। সেটা কথাটা হলো যে উই আর ইন এন ইন্টেন্সিভ প্রোগ্রাম উইথ দেম। ওগুলোকে টার্ন অ্যারাউন্ড আমরা করবো ইনশাল্লাহ, দরকার হলে মার্চ করব, কিন্তু কাস্টমার আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে না। গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় আমানতের ওপর বীমা কর্মসূচি দ্বিগুণ করার কথাও জানান গভর্নর। কনফিডেন্স বুস্টিং এর কনটেক্সটে আমরা এটাকে দ্বিগুণ করে দিচ্ছি, 2 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে এবং এটার মাধ্যমে আমরা 95 অলমোস্ট 94.59% অ্যাকাউন্ট হোল্ডার ব্যক্তি প্রতিষ্ঠান তারা তাদের 100% অফ ডিপোজিট ফেরত পাবে। আমরা মনে করি যে 95% ব্যক্তি বা অ্যাকাউন্ট যদি 100% ফেরত পাওয়ার মতো হয়, দ্যাটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। গভর্নর জানান, কেন্দ্রীয় ব্যাংকের আগের সব নীতি পর্যালোচনা করা হবে, প্রয়োজনে সংশোধন করা হবে ব্যাংক কোম্পানি আইনও। তিনি দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট কেন্দ্রীয় ব্যাংক জব্দ বা স্থগিত করেনি বলেও জানান ডক্টর আহসান এইচ মনসুর। কিছু জায়গায় অপপ্রচার হচ্ছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, নির্বাচনী ব্যবস্থাকে ভোটারদের কাছে গ্রহণযোগ্য করার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে কিনা বা আগামী জাতীয় নির্বাচন কবে হবে এটি ছাত্র জনতা ঠিক করবে। রবিবার সচিবালয়ে ডেঙ্গু নিয়ে বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। এএফ হাসান আরিফ বলেন, সংবিধান সংস্কার ও নির্বাচনী ব্যবস্থার আস্থা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হচ্ছে, তবে কোন প্রক্রিয়ায় হবে সেটা এখনও ঠিক হয়নি। এক্ষেত্রে ছাত্র জনতার মতামত গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, সংবিধানের মধ্যে থেকে জিম্মি করে মানুষকে দমন করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সংবিধান নতুন করে লেখা হবে, বাতিল করা হবে নাকি সংশোধন করা হবে সেটিও ছাত্র জনতার মতামতের উপর নির্ভর করবে। উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু স্বাভাবিক নয় এখনও, কারণ আগের সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দমন পীড়নে ব্যবহার করেছে। সরকারের 1 মাস নিয়ে উপদেষ্টা বলেন, সংস্কার 15 দিনে করা যাবে না, এটি চলমান প্রক্রিয়া। যেটা কার্যকরী হচ্ছিল যে ফ্রি ফেয়ার একটা ইলেকশনটা হচ্ছিল 13th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে, সেটা তো বাতিল করে দেওয়া হলো। তো তাহলে এই জায়গাগুলো আবার নতুন করে চিন্তাভাবনা করতে হবে। দেয়ার ওয়াজ এ সিস্টেম, ওই সিস্টেম আবার কীভাবে আনা যায়, আবার পাবলিকের কাছে কীভাবে জানা যায়, তাদের মতামত কী, ইত্যাদি ইত্যাদি। আদৌ 5 বছর থাকবে কিনা নাকি এটা 4 বছর করা হবে, এগুলো আলোচনার মধ্যে আসে। তবে সেই নির্বাচন কবে হবে না হবে এটার জন্য আমার রিকোয়েস্ট হবে তোমাদেরকে, ইউ গো অ্যান্ড সি অ্যান্ড মিট দি কোঅর্ডিনেটর্স, সমন্বয় যারা, তাদের সঙ্গে তোমাদের ইন্টারাকশনটা বেশি হওয়ার দরকার। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, কাউকে জোর করে পদত্যাগ করানো, শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং পিটিয়ে হত্যা করা গর্হিত কাজ। এটা ন্যায় ও ইনসাফের পরিপন্থী। যারা এগুলো করছে, প্রচলিত আইনে তাদের বিচার নিশ্চিত করা হবে। রাজশাহী দারুস-সালাম কামিল মাদ্রাসায় শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। বিপ্লব পরবর্তী সময় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে উল্লেখ করে খালিদ হোসেন আইন হাতে তুলে না নিতে অনুরোধ জানান। পরে ধর্ম উপদেষ্টা রাজশাহী, গোদাগাড়ি, প্রেমতুলি, খেতুর থামসহ হিন্দুদের ধর্মীয় স্থান পরিদর্শন করেন। আসন্ন দুর্গাপূজার নিরাপত্তায় বিভাগ ও জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, প্রয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীরা পূজার নিরাপত্তা দেবে। আইন যদি আমরা নিজেরা হাতে তুলে নিই, আমাদের 2023 সালে বনানী ক্লাব থেকে আটক মুন্সিগঞ্জ বিএনপির 54 নেতাকর্মীর নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ফিরাজদি খান ও শ্রীনগর থানার বিএনপির নেতাকর্মীরা। রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। বনানী ক্লাবে নৈশভোজের আমন্ত্রণে গিয়ে আটক হয়েছিলেন। এ সময় শ্রীনগর বিএনপির সাবেক সভাপতি, মামলার প্রধান আসামি মমিন আলী অভিযোগ করেন, বনানী ক্লাবে নৈশভোজ থেকে ষড়যন্ত্রমূলকভাবে বিএনপি নেতাকর্মীদের আটক করা হয়েছিল। এরপর মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে হয়রানি করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মামলা প্রত্যাহারের দাবি জানান মমিন আলী। এ সময় মামলার অপর আসামি সিরাজদি খান
বিএনপির সাবেক সভাপতি ধীরেন কুদ্দুসও বলেন, ১৬ বছর আওয়ামী লীগ সরকারের জেল জুলুম, হামলা, মামলা শিকার হয়েছেন তারা। স্বৈরাচারী সরকারের পতন হলেও এখনও তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার হয়নি। দ্রুত এই মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। অডিটর পদকে 11 গ্রেড থেকে 10ম গ্রেডে বাস্তবায়নের দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করেছেন অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের অডিটররা। সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচার সিজিএ চত্বরে এই কর্মসূচিতে দেশের বিভিন্ন জায়গা থেকে অডিটররা যোগ দেন। আন্দোলনকারী অডিটররা বলেন, অডিটর পদে 2 ধরনের গ্রেড থাকায় বেতন বৈষম্য দূর করতে 2018 সালের 23 ডিসেম্বর থেকে 10ম গ্রেডে বাস্তবায়নের দাবি জানান। এ নিয়ে উচ্চ আদালতের রায় এবং আইন উপদেষ্টার ইতিবাচক মতামত থাকলেও কর্তৃপক্ষ তা কার্যকর করছে না। অডিটরদের অভিযোগ, 2018 সাল থেকে তাদের অধিকার আটকে রাখা হয়েছে। উচ্চ আদালতের রায়কেও উপেক্ষা করা হচ্ছে। তারা বলেন, 10ম গ্রেড দাবি নয়, এটি তাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন তারা। আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের হালুয়াঘাটের পূর্ব গোবরাকুড়া বল খেলার মাঠে 12 দলীয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে টাই ব্রেকারে এফসি হালুয়াঘাটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে জোড়াকুড়া একাদশ। বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। এ সময় তিনি বলেন, রাষ্ট্র মেরামতে তারেক রহমানের কর্মপরিকল্পনা নতুন বাংলাদেশ গড়ায় তারুণ্যের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং একই সাথে রাষ্ট্র ও রাজনীতিতে পরিবর্তন আনবে। এ সময় বিএনপি নেতা অধ্যাপক মেহবুবুর রহমান মুকুল ও রফিকুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শুধু হাসিনা না, যে কোনো সময় আবার ফ্যাসিস্ট আসতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। যতদিন পর্যন্ত চিকিৎসা সহ সকল নাগরিক অধিকার নিশ্চিত না হবে, যতদিন পর্যন্ত মানুষের আস্থা ফিরে না আসবে, ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার থাকবে। এরপর নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে। চট্টগ্রাম নগরীর লালদিঘি মাঠে গণ অভ্যুত্থানে প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় একথা বলেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ছাত্র জনতা একসাথে মাঠে নামলে শুধু শেখ হাসিনা নয়, যে কোনো দেশের যে কোনো ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব। মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি ছাত্র জনতার ভবিষ্যৎ করণীয় সম্পর্কেও আলোচনা করেন সার্জিস আলম। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেছেন, 5 আগস্টের পরে চিহ্নিত একটি দল লুটপাট, খুন খারাপি, চাঁদাবাজি শুরু করেছে। আগামীতে বাংলাদেশের মানুষ চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না। শরীয়তপুর পৌরসভা চত্বরে বিকালে এক জনসভায় তিনি কথা বলেন। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন শরীয়তপুর জেলা সভাপতি মুফতি তোফায়েল আহমেদ কাশেমি। ইস্পাহানি টি লিমিটেড এবং দ্য ডেইলি স্টার আজ এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস 2023-এর আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করল। 2023 সালের রিলিজ হওয়া সকল কন্টেন্টের মধ্য থেকে সেরা কাজগুলোকে সম্মানিত করার লক্ষ্যেই শুরু হচ্ছে এবারের আয়োজন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্মাতা, শিল্পী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান, দ্য ডেইলি স্টারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস ইমরান কাদির এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু অনুষ্ঠানের এবারের আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন। আহতদের দীর্ঘমেয়াদী ফিজিওথেরাপি চিকিৎসা নিশ্চিতে যৌথভাবে কাজ করবে বিপিএ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কমিটি। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন বিপিএর উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভা হয়। এতে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী, সাধারণ জনতা ও অভিভাবকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্র সমন্বয়ক তারেক রেজা ও স্বাস্থ্য উপকমিটির সদস্য ডাক্তার মনিরুজ্জামান সহ অনেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ছাত্র জনতার আকাঙ্ক্ষার দেশ গড়ার সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না। শঙ্কা ডক্টর ইউনূসের, স্বপ্ন পূরণের আগে শিক্ষার্থীদের দমে না যাওয়ার আহ্বান। ভারত বাংলাদেশ যুদ্ধ পরিস্থিতি হয়নি বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। জানালেন, শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে জানতে চাওয়া হবে। দেশি বিদেশি সব ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিয়ে
হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারের আহ্বান তারেক রহমানের। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আর নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যয়, জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ, ছাত্র জনতা হত্যাযজ্ঞে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি। দেশের 10টি ব্যাংক প্রায় দেউলিয়া, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এগুলোকে ঘুরে দাঁড়াতে সব রকম সহায়তার আশ্বাস। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।